আজকে সবাই সভাপতি অরূপ, মঞ্চে আছে নিহারদা সহ তাপসদা এখন এসছে, আরও আমাদের নেতৃত্ব কর্মী সংগঠক যারা এখানে আছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, এই শোষণা অঞ্চলের আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা। আর কয়েকদিন পরেই, কয়েক ঘন্টা পরে কার্যত ভোট, আপনারা সবাই ভোট দেবেন। আমিও এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা, আমিও ভোট দেব। আমার বিশ্বাস আপনারা প্রায় সবাই যারা এখন আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, প্রায় বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা কাকে ভোট দেবেন, এইবার কাকে সমর্থন করবেন। আপনাদের এই সিদ্ধান্ত যাই হোক না কেন, আপনাদের সিদ্ধান্তের উপর আমাদের ভরসা আছে, আমাদের আস্থা আছে। এবং আপনারা জানেন, আপনারা আমাদেরকে দেখেছেন, আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থেকেছি। এতক্ষণ এখানে নিহারদা বলার সময় বলছিল 2021-এর ভোটের কথা। 2021-এর ভোট কীভাবে হয়েছে, কেমন হয়েছে না হয়েছে আপনারা সবাই দেখেছেন। তার থেকে বড় কথা, 2021-এর ভোটের যখন ফলাফল বেরোচ্ছিল 2রা মে, সেই সময় সেই দিনটার কথা আপনাদের মনে আছে। গোটা রাজ্য জুড়ে তখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে খেলা হবে বলে বড় বড় সাউন্ড বক্সে ডিজের গান বাজিয়ে ওরা মদ খেয়ে ধেই করে নাচছিল। বিজেপির পার্টি অফিসগুলোতে বসে বসে তখন তৃণমূলের কাছে মুসলেখা লেখার কাজ হচ্ছিল। ওর মুসলেখা লিখে তৃণমূলকে জমা দিচ্ছিল যে নেওয়াই ঘাট হয়ে গেছে, ভুল করে বিজেপি করেছে, আর কোনোদিন করবো না, আমাদেরকেও তোদের সঙ্গে তোদের দলে আবার নিয়ে নেয়। আর সেই সময় এই গোটা বেহালা অঞ্চলের মানুষ আপনারা দেখেছেন, টিভিতে যখন কিছু মতব্য বসে আলোচনা করছে সিপিএম শূন্য হয়ে গেছে, সিপিএম একটা আসন পায়নি, তাকিয়ে দেখুন সিপিএমের সমস্ত পার্টি অফিসে তালা পড়ে গেছে, তখন সত্যি এই বেহালা শোষণা অঞ্চলে আমাদের গোটা বাংলায় আমাদের যত পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের বাইরে তখন তালা পড়ে গেছিল। কারণ আমাদের একটা পার্টি অফিসেও তখন আমাদের একজন কমরেডও পায়ের ওপর পা তুলে বসে টিভি দেখছিল না। তখন নিয়ার ভক্তের মতো কমরেডরা ভোটে হেরে যাওয়া, দেখুন ভোটে হেরে গিয়ে আমাদের আনন্দ হয় না, আমরা হারার জন্য নয়, আমরাও জেতার জন্য ভোটে লড়ি। যেতে পারলে যেমন আনন্দ হয়, হারলে আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমাদের সেই খারাপ লাগা আমাদেরকে পেছনে ধরে থাকতে পারেনি। 2রা মে নিহারদা সহ কৌস্তবদা সহ আমাদের কমরেডরা ভোটে হেরে যাওয়া যন্ত্রণাকে বুকে চেপে রেখে সেই সময় কাঁধে অক্সিজেনের সিলিন্ডার আর হাতে খাবারের প্যাকেট নিয়ে গোটা শোষণা জুড়ে এ বাড়ি থেকে ও বাড়ি, এ পাড়া থেকে ও পাড়া ছুটছিল। কাদের জন্য ছুটছিল? যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদের জন্য নয়। যে মানুষ তার 7 দিন আগে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে এসেছিলেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এসেছিলেন, তিনিও দেখেছেন ভোটে জিতে যখন পার্থ চট্টোপাধ্যায় নোট গোনে সেই সময় নিহার ভক্ত, কৌস্তব চ্যাটার্জি, অনুপম দেব সরকাররা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে, খাবারের প্যাকেট নিয়ে মানুষের বাড়ি পৌঁছে যায়। টিভিতে যতই দেখা, খবরের কাগজে যতই দেখা এই রাজ্যে বিজেপি আছে, তৃণমূল আছে, আমাদের রাজ্যে টিভি খুললেই বিজেপি তৃণমূল আর দরজা খুললেই সিপিএম। শোষণার মানুষ দেখেছেন, গোটা দক্ষিণ কলকাতার মানুষ দেখেছেন, গোটা বাংলার মানুষ দেখেছেন। আমরা হেরে গিয়ে আমরা হারিয়ে যাইনি, আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাইনি। আমাদেরকে অনেক ব্যঙ্গ করেছিল তখন এই বেহালা অঞ্চলে বিজয় সমাবেশ করে, তখন অনেক ব্যঙ্গ করা হয়েছিল আমাদেরকে যে সিপিএমকে শূন্য করে দিয়েছি। পার্থ চট্টোপাধ্যায় বলছিল এখানে সভা করে যে সিপিএমকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি, বেহালায় সমাবেশ করে বলছিল। আজকে আমরা বলছি তৃণমূলের কারুর কানে যদি আমাদের কথা পৌঁছয়, আমরা হেরে গেছিলাম, হেরে যাওয়ার পরও আমরা এখানে দাঁড়িয়ে আছি। নিহার ভক্ত, কৌস্তব চ্যাটার্জিরা এই বেহালায় দাঁড়িয়ে আছে। তোদের কারো বাপের ক্ষমতা থাকলে পার্থ চ্যাটার্জিকে এখানে এনে দাঁড় করা, কারো বাপের ক্ষমতা থাকলে দাঁড় করাতে পারবে না, ক্ষমতা হবে না বার করা। বলেছিলাম জিতে কি হারি চোরগুলোকে জেলে ঢোকাবো, চোরগুলোকে আমরা জেলে ঢুকিয়েছি। কিন্তু বলুন তো কত বড় অপরাধ করলো এই বেহালার মানুষের সঙ্গে একটা দল। গতকাল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে এসে বলেছেন বেহালার সঙ্গে ওনারা অনেক পুরনো সম্পর্কের কথা মনে করিয়েছেন। বেহালা ওনাকে কখনো খালি হাতে ফেরায়নি, বেহালা ওনাকে অনেক কিছু দিয়েছে, ইত্যাদি 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 কিছু। এই নিয়ে দেখুন কিছু মনে করবেন না, কিন্তু আপনারা এইগুলো শুনে বেশি বাড়তেও যাবেন না। এগুলো উনি খালি বেহালা এসে বলছেন এমন নয়, যেখানেই যান সেখানেই গিয়ে বলেন যেখানকার মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে, এখানকার মানুষ আমাকে কখনো কিছু ফেরায়নি, এই জায়গাটা আমার কাছে খুব প্রিয়, সব জায়গাতেই গিয়ে বলেন, খালি একা বেহালা এসে বলছেন এমন নয়। যাই হোক, কিন্তু কথাটা যেটা আমি বলছি আপনাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বেহালা এত কিছু দিয়েছে, তার বদলে আপনি বেহালাকে কি দিয়েছেন? রাস্তার দুধারে 2জন এমএলএ দিয়েছিলেন। একজন এমএলএ ত্রিফল আলো থেকে শুরু করে কলকাতার বেআইনি কনস্ট্রাকশন থেকে শুরু করে কোটি 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 টাকা কামিয়ে এখন কি করছে? ওই যে মানুষের ভালো করার জন্য সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করতো, তৃণমূলের রাজনীতি করতো, ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি মানুষের ভালো করার জন্য। মানুষের ভালো করার কি উদগ্র বাসনা! চুরি করছে, দল ছেড়ে দিচ্ছে, অন্য দলে ঢুকে যাচ্ছে, অন্যের বউকে নিয়ে বারান্দা দাঁড়িয়ে নাচছে, সব কিছু করছে, তবু মানুষের ভালো করা যাচ্ছে না। মানুষের ভালো করার কি চূড়ান্ত বাসনা! আর একটা আছে এদিককার এমএলএ পার্থ চট্টোপাধ্যায়, সেও রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রী। এমন টাকা চুরি করেছে, ওর বান্ধবীদের খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, ব্যাংকের লোকের
ব্যাংকের এক একজন কর্মচারী দিনে লাখ লাখ টাকা বসে গোনেন, খালি হাতে টাকা গুনে সে টাকা শেষ করতে পারছেন না। ইডিসিলিয়ার লোককে, ব্যাংকের লোককে আলাদা করে মেশিন নিয়ে যেতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের টাকা গোনার জন্য। তারপরে ওর বান্ধবীর যে তালিকা বেরোচ্ছে দেখে ভাবছি টাকা গোনার জন্য মেশিন লাগছে, এরপর ওর বান্ধবী গোনার জন্য মেশিন লাগবে। মেশিন ছাড়া বান্ধবী গুনে শেষ করা যাবে না। আপনি এই দিয়েছেন বেহালার মানুষকে, আপনার লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়? তারপর আপনি ভোট চাইতে এসছেন বেহালায়। এই শোষণার মানুষ নির্মল মুখার্জিকে দেখেছেন, আমরা যখন জিতেছি তখনও দেখেছেন, যখন আমরা জিতিনি তখনও দেখেছেন। নির্মলদা যে কদিন বেঁচে ছিলেন, যখন উনি কাউন্সিলর হয়ে দায়িত্ব সামলেছেন, পরবর্তীকালে যখন উনি কাউন্সিলর থাকেনও নি, চোখে দেখা আমাদের নির্মলদা এমন একজন মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে সিপিএমের আগে তৃণমূলের লোকেরা এগিয়ে গিয়ে কথা বলতো। সিপিএমের আগে তৃণমূলের লোকেরা এগিয়ে গিয়ে বলতো নির্মলদা কেমন আছেন, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করতো। আমার চোখে দেখা, যখন কলেজে পড়ি এখানে আসতাম সভা করতে। আর সেই এলাকায় এখন একটা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। এদের ছেলেমেয়েরা পরিচয় দেবে না, নিজেদেরকে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে বলে পরিচয় দেবে না। যারা পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে বলে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই বলে পরিচয় দিলে লোকে থুতু দেবে মুখের ওপর, এদের ছেলেমেয়েরা জানে। এই দিয়েছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বেহালাকে, তারপরে আবার এসে বেহালার মানুষের ভোট চাইছেন। আর একটা হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা চিন্তা করতে পারেন, 10টা বছর ধরে একচেটিয়াভাবে সরকার চালাচ্ছেন, আমাদের দেশের মাথায় বসে আছেন। তারা কাজ করার সুযোগ পেয়েছে দেশের মানুষের জন্য, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার চালিয়েছে। এক পার্টির সরকার, কোনো জোট সরকার নয়, অন্য কারোর ঘাড়ে চড়ে চলছে এমন সরকার নয়। একার ক্ষমতায় সরকার চালিয়ে আছে। তারা ভোট চাইতে এসছে আপনাদের কাছে, গতকাল সভা করেছে, আজকে বাংলায় সভা করছে। আমাদেরকে গালাগাল দিয়ে, বামফ্রন্টকে গালাগাল দিয়ে, তৃণমূলকে গালাগাল দিয়ে, কংগ্রেসকে গালাগাল দিয়ে নরেন্দ্র মোদী ভোট চাইছেন। আরে গালাগাল তো দেবো আমরা যারা বিরোধী, আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে কাজ করার সুযোগ নেই। আমরা সরকারের ভুল ত্রুটি চিহ্নিত করে তুলে এনে সেগুলোকে দেখিয়ে আপনাদের সামনে আপনাদের ভোট চাইব। আপনি প্রধানমন্ত্রী, আপনি কাজ করার সুযোগ পেয়েছেন, আপনাকে কেন অন্যকে গালাগাল দিয়ে ভোট চাইতে হবে বলুন তো? গতকাল মিটিংয়ে বলেছেন, আপনারা দেখেছেন, আজকে আনন্দবাজার পত্রিকায় বড় করে সে খবর বেরিয়েছে, ছবি সহ মোদির, আপনারা দেখেছেন। বলছে যে সিপিএমকে কেউ ভোট দেবেন না, বামফ্রন্টকে কেউ ভোট দেবেন না, কংগ্রেসকে কেউ ভোট দেবেন না। কেন না, ওখানে দমদমে সভা করতে গিয়ে বলছে যে বামপন্থীরাও ইন্ডিয়া জোটে রয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনিও ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন। তার মানে বামফ্রন্ট আর তৃণমূলের গোডাউনগুলো এক, লোকগুলো সব এক। সিপিএম তৃণমূলকে আলাদা করে ভোট দিয়ে লাভ নেই, যে সিপিএম সেই তৃণমূল, লোকগুলো সব এক। আর মোদি যখন এই কথাটা দাঁড়িয়ে বলছে, তখন মোদিকে 3 দিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে কে? ওর ডান দিকে দাঁড়িয়ে আছে 10 বছরের তৃণমূলের এমএলএগিরি করা শিলভদ্র দত্ত, পেছনে দাঁড়িয়ে কাঁধের কাছ থেকে মুখ বাড়িয়ে রয়েছে 10 বছর ধরে তৃণমূলের কখনো মন্ত্রী কখনো এমপি থাকা, 10 বছর কি বলছি, তার আগে থেকে 15 বছর ধরে তৃণমূলের এমপি থাকা শুভেন্দু অধিকারী। আর বাঁদিকে দাঁড়িয়ে আছে বছরের পর বছর, প্রথম দিন থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করা তাপস রায়। 3 সপ্তাহ আগে অব্দি যে লোকটা তৃণমূল করত। ভাবুন, 3 দিক থেকে 3খানা তৃণমূল কংগ্রেসের ছাঁটমাল দাঁড়িয়ে আছে। আপনারা মুরগির দোকানে মুরগি কিনতে যান না, দেখবেন এমনি যদি গোটা মুরগি হয়, ধরুন কবার কথা বলছি, কোনো দোকানে ধরুন 400 টাকা, কাটা মুরগি ধরুন 450 টাকা, ছাঁটমাল পাওয়া যায় 100 টাকায়, 150 টাকায়। ওগুলোকে এমনি খায় না, ফেলে দেয়, তোমার দোকানদার করে ঠিক আছে সস্তায় নিয়ে চলে যায়। তেমন এগুলো যে তৃণমূল কংগ্রেসের ছাঁটমাল, তারপরে ছাঁটমালগুলো বেরিয়ে গিয়ে এখন মোদির পাশে জিপের ওপর দাঁড়িয়ে আছে। শুভেন্দু, শিলভদ্র দত্ত আর ওদিকে তাপস রায়কে পাশে নিয়ে মোদি বলছে সিপিএম আর তৃণমূলের নাকি লোকগুলো এক, নাকি গোডাউন এক। মানুষকে গরু ভাবলে, ছাগল ভাবলে তবে এই রাজনীতি করা যায়। তারপরে আবার বলছে নাকি এক জায়গায় এখান থেকে যে টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে নাকি 17,000 কোটি টাকা নাকি ওরা ফেরত দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে। 17,000 কোটি টাকা নাকি ফেরত দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, যারা এখানে আমাদের কথা শুনছেন, 17,000 কোটি টাকা ছেড়ে দিন, নাকি সারদায় যে টাকা চুরি হয়েছে, নারদায় যে টাকা চুরি হয়েছে, চাকরি বিক্রিতে যে টাকা চুরি হয়েছে, 17,000 কোটি ছাড়ুন, গোটা বাংলায় 17 জন মানুষের কেউ নাম বলতে পারবে যে 10 বছরে তৃণমূলের কাছে লুট হওয়া একটা পয়সা সিবিআই মারফত, ইডি মারফত ফেরত পেয়েছে? 17 জন মানুষ হাত তুলে বলতে পারবে আমরা টাকা ফেরত পেয়েছি? আর দেশের প্রধানমন্ত্রী এসে বলছে নাকি ওই টাকা ওরা ফেরত দিয়েছে, নাকি আগামী দিনে আরও টাকা ফেরত দেবে। আপনাদের বললে আপনারা অনেক আনন্দ পেতে পারেন, আজকে চোর পার্থ জেলে গেছে বলে, আজকে চোর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে বলে। আর এরকম আনন্দ তো আমরা পেয়েছিলাম যখন এই শোভন চ্যাটার্জি জেলে গেছিল। এরকম তো আনন্দ আমরা পেয়েছিলাম যখন সুদীপ ব্যানার্জি জেলে গেছিল, মদন মিত্র জেলে গেছিল, কুণাল ঘোষ জেলে গেছিল। কদিন টিকলো বলুন তো আমাদের এই আনন্দ? আজকে এসে বলছে
ওরা নাকি তদন্ত করবেন। এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো অতীতে বিজেপিকে ভোট দিয়েছেন, অন্য কোনো কারণে নয়, বিজেপির প্রতি কোনো ভালোবাসা আছে বলে নয়, শুধুমাত্র বিজেপি তৃণমূলকে জব্দ করবে, ইডি সিবিআই তৃণমূলের চোরেদেরকে গ্রেপ্তার করবে, এই আশা থেকে বিজেপিকে ভোট দিয়েছিলেন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা সবাই দেখেছেন এই মাসের 1 তারিখ তৃণমূলের ওই কুণাল ঘোষ সকালবেলা লাথি খেয়েছে, সন্ধ্যেবেলা গিয়ে এবিপি আনন্দে সুমন থেকে সাক্ষাৎকার দিচ্ছে। আপনারা দেখেছেন সেই সাক্ষাৎকার, অনেকে ইউটিউবে দেখেছেন, অনেকে টিভিতে সেদিন দেখেছেন। সাক্ষাৎকারে দাঁড়িয়ে বলছে কুণাল ঘোষ যে, বুঝলে সুমন, আমি যখন জেলে ছিলাম, মানে বিশ্বাস করুন মাঝে মধ্যে এগুলোকে দেখে ভাবি কতগুলো বেহায়া মূল্যে একটা তৃণমূল জন্মায়। এমন করে বলে, আমি যখন জেলে ছিলাম, যেন স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর সঙ্গে সত্যাগ্রহ করতে গিয়ে জেলে গেছিল। গেছিলিস তো বাবা চুরি করে জেলে। বাবা ক্যামেরার সামনে বলছে, বুঝলে সুমন, আমি যখন জেলে ছিলাম, যে আমার কাছে একজন এলো, এসে বললো যে, কে এলো না, প্রেসিডেন্সি জেলের জেলার, ভাবুন একটা প্রেসিডেন্সিয়াল জেলের জেলার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিনিয়র অফিসার বলছে, আমার কাছে এসে বললো, কুণালবাবু, আপনার দলের অমুক নেতা আমার এই সহকর্মীর কাছে তার ছেলের চাকরির জন্য 7.5 লাখ টাকা চেয়েছে, ওর ছেলে এসএসসিতে কোয়ালিফাই করেছে, তাই ইনি অনেক কষ্টে 5 লাখ টাকা জোগাড় করেছেন, বাকিটা করতে পারেননি, আপনি যদি বলে একটু টাকাটা কমিয়ে দেন। মানে ভাবুন কত বড় মহাপুরুষ পুষে রেখেছে এরা, জেলে বসে ঘুষের টাকায় ডিসকাউন্ট করে দেয় যাওয়া। তখন সুমনদে বলছে, কি বলছো কুণালদা, এত সিরিয়াস কথা, লোকটাকে পার্থ চ্যাটার্জি নয়? তাহলে বলছে, না, পার্থ চট্টোপাধ্যায় নয়। বলছে, তখন সুমনদে বলছে, তাহলে কি সেই লোকটা এখনো জেলের বাইরে আছে, যে টাকা দিয়ে চাকরি বিক্রি করছিল? বলছে, সুমন, ঈশ্বর না করুন আমাকে তার নামটা নিতে হোক, এখনো তার নামটা আমি বলছি না, কিন্তু এইটুকু বলছি, সে খালি জেলের বাইরে আছে না, সে আজ বহাল তবিয়তে আমাদের রাজ্যের মন্ত্রী, দিদি সব জানে, মমতাদি সব জানে, জেনে তাকে মন্ত্রিসভায় রেখে দিয়েছে। আপনাদেরকে বলছি, যারা এখানে দূর থেকে আমাদের কথা শুনছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার দায় যারা বামপন্থীদেরকে এর আগে সমর্থন করেছেন তাদের নয়, যারা কংগ্রেসকে যারা সমর্থন করেছেন তাদের নয়, এমনকি যারা তৃণমূলকে সমর্থন করেছেন এর আগে, এটা তাদেরও দায় নয়। যিনি মনে করেন বিজেপি তৃণমূলকে শাস্তি দেবে, বিচার করবে, আপনাদেরকে জিজ্ঞেস করছি, একবার বুকে হাত রেখে বলুন তো, আপনি চান, আপনি নিশ্চয়ই চান তৃণমূলের চোরগুলো শাস্তি পাক, ওদের বিচার শেষ হোক, ওরা সাজাপ্রাপ্ত হোক, কিন্তু আপনি একটাবার নিজের বুকে হাত রেখে বলুন তো, এরপরে কি হওয়া উচিত ছিল? এরপরে কি এটা হওয়া উচিত ছিল না যে কুণাল ঘোষের ওই ইন্টারভিউ শেষ হওয়ার পরে ও স্টুডিওর বাইরে বেরোতে পারবে কি পারবে না, ওর কাছে এবিপি আনন্দের লোকেরা গিয়ে বলবে, আপনার জন্য সিবিআই এসে বাসের ঘরে বসে আছে, চলুন আপনাকে ডেকেছে। ওকে সিবিআই ওখান থেকে বার করবে, নিচে ওদের গাড়ি দাঁড়িয়ে থাকবে এবিপি স্টুডিওর বাইরে, ওকে গাড়িতে তুলবে, সোজা নিজাম প্যালেসে নিয়ে যাবে, নিয়ে গিয়ে টেবিলে বসিয়ে বলবেন, নাম বলুন সেই তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রীর যে 7.5 লাখ টাকায় এক একটা করে চাকরি আমাদের রাজ্যের ছেলে মেয়েদের এক ফোঁটা করে চোখের জল বৃদ্ধি করেছে, 7.5 লাখ টাকায়, নাম বলুন। নাম না বললে আপনাকে জেলে ঢোকাবো আরেকবার। নাম বলবে, ওখান থেকে সিবিআই গাড়ি যাবে, নিজাম প্যালেস থেকে বেরোবে, সেই মন্ত্রীর বাড়ি যাবে, চুলের মুঠি ধরে টানতে টানতে বার করে গাড়িতে তুলবে, জেলের ভেতর ঢোকাবে। বলুন এটা হওয়া উচিত ছিল কি উচিত ছিল না? তা না করে কি হলো, তৃণমূলের সাধারণ সম্পাদক লাইভ ইন্টারভিউতে বসে বলছে যে তাকে নাকি সে জানে ক্যাবিনেটের একজন মন্ত্রী আছে এমন যে চাকরি বিক্রি করেছে। আজ 1 তারিখ বলেছিল, আজকে 29 তারিখ, 29টা দিন পার হয়ে গেল, তাকে একবার ইডি সিবিআই প্রশ্নটুকু করলো না যে সেই মন্ত্রীটাকে। আর এই ইডি, এই সিবিআই অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত সোরেনের মতো মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার আগে দুবার ভাবে না। মমতা ব্যানার্জির পার্টির একটা 2 পয়সার একখানা জেলখাট আসামিকে প্রশ্ন করতে পারে না ইডি সিবিআই। একটা ক্যাবিনেটের একটা মন্ত্রী ক্যাবিনেটের মন্ত্রী হয়ে বসে আছে, তাকে তার নাম জানতে পারে না, তাকে গ্রেপ্তার করতে পারে না। আপনারা কেউ মনে করেন এটা কোনো বিচার হচ্ছে? এই বিচার কোনোদিন শেষ হবে? আপনাদেরকে বলছি, বিজেপি 10 বছর সময় পেয়েছে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। ওদের কিছু করার থাকলে ওরা করতো, ওরা করেনি। আপনাদেরকে 5টা বছর সময় দিন, আমাদেরকে 5টা বছর সময় দিন। আপনারা দেখুন, যদি আমরা কাজ করতে না পেরেছি, আপনারা আমাদেরকে আবার পাল্টে দেবেন। দক্ষিণ কলকাতায় আমরা 3 দশকের ওপর সুযোগ পাইনি কাজ করার, 3.5 দশকের ওপর সুযোগ পাইনি। আপনারা আমাদেরকে একবার সেই সুযোগটা দিন। আর এখন একটা যাকে বলে একটা আপদ গেলে বিপদ আসে, এখন আমাদের ঘাড়ে একটা বিপদ এসে জুড়ে বসছে করতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বলেছিলেন যখন ইন্ডিয়া জোটের বৈঠক, তখন প্রথম শুরু হচ্ছে, আমরা বামপন্থীরা যাচ্ছি, আমাদেরকে আমাদের পার্টির অনেক সমর্থক এই প্রশ্ন করেছিলেন যে যেখানে মমতা ব্যানার্জি আছে সেখানে কেন আমাদের নেতারা যাবেন, সেখানে কেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা
আমরা তখনও বলেছিলাম বিজেপির বিরুদ্ধে যে কোনো মঞ্চে বামপন্থীরা ছিল, আছে এবং থাকবে। তৃণমূল কংগ্রেসকে আমাদের চেনা আছে, বাকিদের চিনতে দেরি আছে, কদিন পরে চিনে যাবে। সবার আগে ইন্ডিয়া জোটের পিঠে ছুরি মারবেন মমতা ব্যানার্জি, তাই হয়েছে। সবার আগে উনি বেরিয়ে গেছেন। তখন একটা হাওয়া ছিল লোকসভা ভোট শুরু হওয়ার আগে, যেহেতু ভোটের 5 বছর মতো ভোট করতে হয়, তাই হচ্ছে। এরপরে আর ভোট টোট হবে না, ওই শেষবারের মতো ভোট হচ্ছে। বিজেপি হাসতে খেলতে জিতে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 350 পাবে না 400 পাবে, এটা নিয়ে কথা। কিন্তু বিজেপির জিততে কোনো সমস্যা নেই। যত ভোট এগিয়েছে আপনারা দেখেছেন, বিজেপির নৌকো ফুটো হয়েছে, নৌকোয় জল ঢুকেছে। এখন মোদিরও গলা পাল্টে গেছে, ভাষা পাল্টে গেছে, মিডিয়ার ভাষা পাল্টে গেছে। এখন বোঝা যাচ্ছে বিজেপির হয়তো আর সরকার হবে না। তখন মমতা ব্যানার্জি ভেবেছিলেন সেই যখন বিজেপি গভর্নমেন্টে আসবে তাহলে ইন্ডিয়া জোটের থেকে ফালতু ঝামেলা করে লাভ নেই, আমাকেও কেজরিওয়ালের মতো আমাকে আর আমার ভাইপোকে জেলে ঢুকিয়ে দেবে, তার থেকে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসি, পরে মোদিকে বলতে পারবো দাদা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি বা আমার ভাইপোকে কেন ধরবে, ছেড়ে দাও। আর এখন যখন বুঝতে পারছেন বিজেপির সরকার হয়তো আর হবে না, তখন 700 আনা 100 আনা মমতা ব্যানার্জি বলে দিয়েছে আমি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করব। এখন দেখুন আপনাদের সোজা ভাষায় বলছি, দেখুন রাজনীতি তো অঙ্কের খেলা, সংখ্যার খেলা। যদি এরকম হয় যে বামপন্থীদের থেকে তৃণমূলের সংখ্যা বেশি হবে, হতে পারে ওরা নানা রকম কায়দা কানুন করার চেষ্টা করবে। কিন্তু আপনাদের কাছে আবেদন করছি আপনারা তৃণমূলকে হারিয়ে আমাদের সংখ্যা বাড়ান। এখানে যদি মালা রায় হারেন, যদি এখানে সায়রা হালিম জেতে, যদি বামপন্থী এমপিরা কিছু জায়গায় তৃণমূলকে হারিয়ে যেতে, খালি আমাদের সংখ্যা বাড়বে তাই নয়, তৃণমূলের সংখ্যা কমবে পশ্চিমবাংলায়। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে তৃণমূল যা আসন পাওয়ার খালি পশ্চিমবাংলা থেকে পাবে, কিন্তু আমরা বামপন্থীরা বাংলার বাইরেও কেরালা, ত্রিপুরা, বিহার, রাজস্থান, তামিলনাড়ু একাধিক রাজ্য থেকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, সেখান থেকেও আমরা আসন জিতব। আপনাদেরকে বলছি আমাদের বামপন্থী এমপির সংখ্যা যদি তৃণমূলের থেকে একটাও বেশি হয়, আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, সিপিআইএমের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করা ছেড়ে দিন, ইন্ডিয়া জোটের যখন ভেতরে বৈঠক হবে বাইরে বসে জুতো পাহারা দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে রাখতে দেবো না। আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, ত্রিসীমানায় ঘেঁচতে দেবো না। তার জন্য ওদের সংখ্যা কমিয়ে আমাদের সংখ্যাটা আপনারা বাড়ান। আমার পরে কৌস্তবদা তাপসদারা বলবে, আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না। আপনাদের কাছে আমি একটাই কথা, শেষ একটা কথা বলছি। দেখুন আমরা এখানে জিততে চাই, আপনাদের সমর্থন চাই, জিতে আমরা কতগুলো কাজ করতে চাই বলে। এখানে বিজেপি 10 বছর সুযোগ পেয়েছিল, যে রাজ্য থেকে ওদের কোনো কাউন্সিলর ছিল না, পঞ্চায়েত মেম্বার ছিল না, সেই রাজ্য থেকে এতগুলো এমপি জেতার পরে ওরা চাইলে বাংলাকে সোনায় মুড়িয়ে দিতে পারত। তার বদলে ওরা বাংলাকে কী দিল? একটা আইআইটি কানপুরের মতো, একটা এখানকার ধরুন আইআইটি খড়গপুরের মতো আর একটা নতুন আইআইটি, নতুন একটা আইআইএম, নতুন একটা জাতীয় সড়ক, নতুন একটা ভারী ইস্পাত প্রকল্প, কোনো ভারী একটা শিল্প প্রকল্প, নতুন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কোনো কিছু দিল বাংলাকে? কোনো কিছু বাংলাকে দিল না। বরঞ্চ বাংলায় থেকে ন্যাশনালাইজ ব্যাংকের হেডকোয়ার্টার বাংলায় ছিল, সেই হেডকোয়ার্টারকে বাইরে তুলে নিয়ে চলে গেল, বাংলাকে শুকিয়ে মারল। আমরা কতগুলো কাজ করতে চাই যদি আপনারা আমাদেরকে সমর্থন করেছেন। আমাদের প্রথম কথা, আপনারা জানেন সুপ্রিম কোর্ট আমাদের দেশের রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করার, অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে। কিন্তু এই সুপ্রিম কোর্ট 2016 সালে, তার 3 বছর আগে রায় দিয়েছিল আমাদের দেশে সমকাজে সমবেতনের আইন করতে হবে। মোদির একার ক্ষমতা ছিল, চাইলে করতে পারত, কিন্তু সেই আইন কেন্দ্রের সরকার করেনি। বলুন আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা যে দলেরই সমর্থক হন না কেন, চারদিকে তাকিয়ে দেখুন, পার্মানেন্ট চাকরি বলে আজকে কোনো চাকরি নেই, চাকরি উঠে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে বলুন, বেসরকারি ক্ষেত্রে বলুন, চাকরি মানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল চাকরি। বলুন তো এটা অন্যায় নয়? একই কাজ করার জন্য কেউ মাইনে পাবে 40,000 টাকা, 50,000 টাকা, আর সেই কাজটাই নতুন একটা ছেলেকে, নতুন একটা মেয়েকে 5,000 টাকা, 6,000 টাকা দিয়ে, 8,000 টাকা দিয়ে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মচারী বলে তাকে দিয়ে কাজ করানো হবে। কাজের কোনো গ্যারান্টি নেই, আজকে কাজ থাকলে কালকে থাকবে না। এটা অন্যায় না? এটাকে মেনে নেওয়া যায়, এটাকে মেনে নেওয়া উচিত। আজও আমাদের দেশে এই 2024 সালে দাঁড়িয়েও খালি মাঠে ময়দানে নয়, এমনকি কর্পোরেট সেক্টরে, আইটি সেক্টরে একই কাজ করার জন্য ছেলেদের থেকে মেয়েদের স্যালারি স্ট্রাকচার বার্গেনিংয়ে কম ঠিক হয়। কগনিজেন্ট, টিসিএসের মতো কোম্পানিতে পর্যন্ত একই কোয়ালিফিকেশান নিয়ে কোনো ছেলে চাকরি করলে আর একই কোয়ালিফিকেশান, একই এক্সপিরিয়েন্স নিয়ে কোনো মেয়ে চাকরি করতে গেলে মেয়ের মাইনে কম ঠিক করা হয়। আজও আমাদের দেশে হয় সমকাজে সমবেতনের আইন চালু হয়। আমরা আপনাদের কাছে বলছি, যদি আমরা জিতে যেতে পারি পার্লামেন্টে, যদি আমাদের মন্ত্রিসভায় যোগ দেওয়ার সুযোগ আসে, তাহলে মন্ত্রিসভায় গিয়ে, যদি মন্ত্রিসভায় যোগ দেওয়ার সুযোগ নাও আসে, মন্ত্রিসভার বাইরে থেকে সরকারকে সমর্থন করে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের প্রথম কথা হবে, আমাদের প্রথম কাজ হবে আমাদের দেশে সমকাজে সমবেতনের আইনটা চালু করা। আজকে পশ্চিমবঙ্গ সরকারের থানায় সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, স্কুলে প্যারা টিচার, কলেজের ক্যাজুয়াল প্রফেসর থেকে শুরু করে, গেস্ট লেকচারার থেকে শুরু করে, কেন্দ্রের সরকারের ব্যাংক, রেল, বিএসএনএল, সর্বত্র বেসরকারি কোম্পানিতে যত মানুষ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল চাকরি করছেন, আপনাদের প্রত্যেকের চাকরিকে পার্মানেন্ট করা হবে। যারা যারা প্রাইভেট কোম্পানিতেও আছেন,
আপনি কাজ করলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার মালিক বাধ্য আপনার কাজকে স্থায়ী করে আপনাকে ফিক্সড স্যালারি, একটা নির্দিষ্ট পে স্কেল, আপনার প্রভিডেন্ট ফান্ড, পেনশন, মেডিকেল লিভ থেকে শুরু করে যাবতীয় সুবিধা যা একটা চাকরিতে পাওয়ার কথা আপনাকে দিতে, আপনার ক্যাজুয়াল চাকরিকে পার্মানেন্ট করবে। বিজেপি আপনাকে বলেছিল বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে। যদি আমরা বামপন্থীরা জিতি তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে, মাথা উঁচু করে প্রাণ ভরে বাঁচার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে, যদি আমরা বামপন্থীরা জিতেছি। আমাদের 2 নম্বর কথা, আপনারা জানেন যে কাজ বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় করেছিল 77-এর ক্ষমতায় এসে 78 সালে, সেই কাজ আমাদের দাবি মেনে যখন বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার হয়েছিল, ইউপিএ সরকার করেছিল 2004-এর পরে রাইট টু এডুকেশন, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার আইন আমাদের দেশে পাস হয়েছিল। আমরা বলছি এইবার আমরা জিতলে রাইট টু এডুকেশনের আওতায় ক্লাস 12 থেকে বাড়িয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত রাইট টু এডুকেশনের আওতায় আনা হবে। গ্র্যাজুয়েশন অবধি ছেলে মেয়েরা আমাদের দেশে বিনা পয়সায় পড়াশোনা করবে। এবং তারপরে কংগ্রেস তার ইস্তেহারে ঘোষণা করেছে, রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন পশ্চিমবাংলায়, এখান থেকে ঘোষণা করেছেন যে ইন্ডিয়া জোটের সরকার হলে প্রত্যেকজন ছেলে মেয়ে তার ইচ্ছে মতো পড়াশোনা করার পরে যখন তার পড়াশোনা শেষ হবে, কর্মজীবনে প্রবেশ করতে চাইবে, তার জীবনের প্রথম কাজ, প্রথম নিয়োগের দায়িত্ব দেশের সরকার নেবে। তাই বামপন্থীদের দাবি মেনে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো এবং তারপরে কংগ্রেসের ইস্তেহার অনুযায়ী আপনার জীবনের প্রথম রিক্রুটমেন্ট, প্রথম চাকরির দায়িত্ব দেশের সরকার নেবে। আমাদের 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমাদের চারদিকে আপনারা দেখছেন গিগ অর্থনীতি বেড়ে চলেছে দীর্ঘদিন, আহারে বহরে। ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা, কেউ সুইগিতে, কেউ জোম্যাটোতে ডেলিভারি কাজ করছে, কেউ ওলা উবের চালাচ্ছে, কেউ র্যাপিডো বাইক চালাচ্ছে, কেউ ফ্লিপকার্টের হয়ে, তার মিন্ত্রার হয়ে, অ্যামাজনের হয়ে জিনিসপত্র ডেলিভারি করছে, কেউ আরবান ক্লাব থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির হয়ে বাড়ি বাড়ি গিয়ে এসি সার্ভিস করছে, ম্যাসাজের কাজ করছে। এই যে গিগ অর্থনীতির কর্মচারীরা, এদের কোনো স্থায়ী বেতন নেই, ইচ্ছে মতো ছাঁটাই, আজকে কাজ আছে তো কালকে কাজ নেই। এদেরকে কোম্পানি কর্মচারী বলে না, এদেরকে বলে পার্টনার। আমাদের দেশে কাউকে কর্মচারী বললে তাকে শ্রম আইনে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। তাকে যদি আপনি পার্টনার বলে দেন, শুনতে খুব ভালো লাগে, আমি ফিলিপ গোয়েলের পার্টনার, আমি ইলন মাস্কের পার্টনার, 100 টাকার মধ্যে আমি পাবো 5 পয়সা, বাকি টাকা ইলন মাস্ক নিয়ে যাবে, ফিলিপ গোয়েল নিয়ে যাবে, আমি হয়ে গেলাম ওর পার্টনার। নে, পার্টনার করে রেখে দিয়েছে। আমরা বলছি আমরা জিতলে, আমরা পার্লামেন্টে যেতে পারলে আমাদের 3 নম্বর কথা হলো, যারা এই গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত, বিভিন্নভাবে ডেলিভারি পেশার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের কাজকে দেশের শ্রম আইনের আওতায় এনে তাদেরকে একটা স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনতে হবে। তাদেরকেও মেডিক্লেম থেকে শুরু করে যাবতীয় চাকরির সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। এবং এলাকায় এলাকায় যেখানে যেখানে আমাদের এমপিরা জিতবেন, প্রতিটা পাড়ায় তাদের জন্য শেল্টার বানানো হবে, যাতে আকাশ ভেঙে কখনো বৃষ্টি নামলে, কখনো কাঠ ফাটা রোদ উঠলে, ঝড় দুর্যোগ হলে, পরশুদিন যেরকম হয়ে গেল, এরকম ঝড় দুর্যোগ আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে যেন মাথা গোঁজা স্থায়ী এই স্থান পান। নগর জীবনকে, নাগরিক সভ্যতাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন এ যুগের রানার যারা, তাদের জন্য এই মাথা গোঁজা ঠাঁই করবে আমাদের বামপন্থী এমপিরা। প্রতিটা এলাকায় তাদের জন্য শেল্টার তৈরি করা হবে, আমাদের 3 নম্বর কথা। 4 নম্বর কথা, আপনারা জানেন আমাদের দেশে গত 10 বছর ধরে একের পর এক সাংবাদিক, সমাজকর্মী, দলিত আন্দোলনের কর্মী, নারী আন্দোলনের কর্মী, তারা আজকে বিজেপির হাতে বিনা বিচারে বন্দী হয়ে বছরের পর বছর তারা জেল খাটছে। তাদের বেল হচ্ছে না, জামিন হচ্ছে না, এদিকে বিচারও শেষ হচ্ছে না, বছরের পর বছর বিচার চলছে, বিচারের নামে আটকে রাখা হচ্ছে। কেন? তারা বিজেপির বিরুদ্ধে কথা বলেছিল বলে। আর অন্যদিকে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে নারায়ণ রানে থেকে শুরু করে, ওদিকে প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে বড় বড় চোরগুলো বিজেপিতে যোগ দিয়েছে বলে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই খাতা বন্ধ হয়ে গেছে। আমরা বলছি আমরা জিতলে প্রত্যেকজন সমাজকর্মী, মানবাধিকার কর্মী, নারী আন্দোলনের কর্মী, দলিত আন্দোলনের কর্মী, যারা যারা জেল খাটছেন প্রত্যেককে বিনা শর্তে জেল থেকে মুক্তি দেওয়া হবে। এবং যতগুলো চোর আজকে বিজেপিতে যোগ দিয়ে ভেবেছে এ জন্মের মতো বেঁচে গেল, প্রত্যেকের বিরুদ্ধে ইডি সিবিআই খাতা খোলা হবে। সব কটা চোর জেলের ভাত খাবে। আর সমস্ত নাগরিক আন্দোলন, মানবাধিকার আন্দোলনের কর্মীরা খোলা আকাশের নিচে মানুষেরা মিছিলে এসে দাঁড়াবেন। আমাদের 4 নম্বর কথা। 5 নম্বর কথা, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন সিপিআইএম ঘোষণা করেছে, এবং আমরা প্রথম রাজনৈতিক দল ভারতের স্বাধীনতার পরে যারা এই কথা ঘোষণা করলো, একজন এমপি আপনারা জানেন বছরে 5 কোটি টাকা পান নিজের এলাকায় কাজ করার জন্য। যেখানে যেখানে, মানে 5 বছরে মোট 25 কোটি টাকা। যেখানে যেখানে সিপিআইএমের এমপিরা জিতবেন, সেটা দক্ষিণ কলকাতায় সায়রা হালিম হতে পারে, সেটা যাদবপুরের সৃজন হতে পারে,
শ্রীরামপুরে দীপশিতা হতে পারে, দমদমে সুজন্যা হতে পারে, মুর্শিদাবাদে সেলিন্দা হতে পারে, ডায়মন্ড হারবারে প্রতিকূল হতে পারে। যেখানে যেখানে সিপিআইএমের এমপিরা জিতবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে, আমাদের প্রত্যেকজন এমপি তাদের এমপি ল্যাডের এই 25 কোটি টাকার মধ্যে 3 ভাগের 1 ভাগ টাকা তারা অ্যালট করবেন নিজের কেন্দ্রে, আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক প্রকল্পে, মেয়েদের স্কুল তৈরি, মেয়েদের কলেজ তৈরি, গ্রামের দিকে মেয়েদের আইসিডিএস সেন্টারগুলোকে শক্তিশালী করা, এলাকায় এলাকায় মেয়েদের হাতের কাজ, সেলাইয়ের কাজ, অন্যান্য কাজ, কোথাও মেকআপ আর্টিস্টের কাজ থেকে শুরু করে এই ধরনের কাজ যেগুলো শিখে তারা স্বনিযুক্ত হতে পারবেন, তারা স্বাবলম্বী হতে পারবেন, সেইগুলো করা। এলাকায় এলাকায় মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার তৈরি করা, মেয়েদের জন্য খেলার মাঠ, স্পোর্টস কমপ্লেক্সের উন্নয়ন করা, এই কাজগুলো করবে আমাদের এমপিরা। 3 ভাগের 1 ভাগ টাকা তারা সেই সমস্ত এলাকায় অ্যালট করবেন। এবং স্মরণ, আপনারা জানেন আমাদেরকে নিয়ে একটা সমালোচনা করা হতো বামপন্থীদের বিরুদ্ধে, যে আমরা নাস্তিক, আমরা ধর্মকর্ম মানি না, আমরা পুজোয় কি ঈদের নামাজে অংশগ্রহণ করি না। একথা ঠিক। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কখনো সকালবেলায় মমতা ব্যানার্জির মতো কালীঘাটে গিয়ে কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাইনি। কিন্তু আমরা এইটুকু বলেছিলাম, এইটুকু করতে পেরেছিলাম, ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। ধর্ম নিয়ে যেরকম রাজনীতি হবে না, তেমন রাজনীতির লোকেরা কোনোভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে, কোনো ধর্মীয় মঞ্চে তারা তাদের মতভেদ ফলাতে যাবে না। আজকে আপনারা জানেন 34 বছর বামফ্রন্ট সরকারের আমলে যেমন এই বাংলায় একজনও মুসলমান মানুষকে দাঙ্গায় খুন হতে হয়নি, তেমন এই বাংলার এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে আমাদের অতি বড় বিরোধী কথা বলতে পারবে না। 34 বছর বাংলায় একজন হিন্দু মানুষেরও নিজের পুজো করতে কোথাও কোনোদিন কোনো অসুবিধা হয়েছে, কোনোদিন কেউ কথা বলতে পারবে না। রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন থেকে শুরু করে যাবতীয় প্রতিষ্ঠান যেগুলোকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছেন, বামফ্রন্ট সরকারের সময়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এই রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সংঘ সহ যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে তারা কাজ করেছেন। কোনোদিন বামফ্রন্ট সরকার, কোনোদিন আমাদের পার্টির কোনো লোক কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে চোখ রাঙাতে যায়নি, আঙুল তুলে কথা বলতে যায়নি। প্রত্যেকে সম্মানের সঙ্গে কাজ করেছে। আজকে তাকিয়ে দেখবেন, ধর্মীয় প্রতিষ্ঠান মানে আপনাকে তৃণমূলের হয়ে কথা বলতে হবে, নাহলে মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে আপনাকে কিস্তি করবে। আপনি মমতা ব্যানার্জি, আপনি এখন শেখাতে এসছেন ধর্মীয় প্রতিষ্ঠানের মাথা কেন রাজনীতি করবে। আরে আপনি মমতা ব্যানার্জি, আপনি বাংলাকে শিখিয়েছিলেন 2011-এ ক্ষমতা আসার পরে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি, তাকে মঞ্চে এনে ভাষণ কে দিয়েছিল বাংলায়? কে ইমাম বরকতিকে মঞ্চে দাঁড় করিয়ে বলিয়েছিল যে মুসলমানের ভালোর জন্য মমতা ব্যানার্জিকে জেতাতে হবে? কে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে রাজ্যের মন্ত্রী বানিয়েছিল? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরে কোনোদিন কেউ বলতে পারবে না কোন পুজোর কমিটিকে বলা হয়েছে পাড়ায় পুজো করছে, পুলিশ পারমিশন দিচ্ছে, তার বিনিময়ে জ্যোতি বসুর ছবি টাঙাতে হবে প্যান্ডেলের বাইরে, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি টাঙাতে হবে প্যান্ডেলের বাইরে। আজকে যারা আমাদের কথা শুনছেন শোষণা অঞ্চলে ছোট বড় যত পুজো কমিটি আছেন, বলুন তো ক্ষমতা আছে আপনাদের কারোর? আজকে দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধবেন, বাইরে মমতা ব্যানার্জি দাঁত বার করা ছবি না টাঙিয়ে প্যান্ডেল করতে দেওয়া হবে না, পুলিশ থেকে পারমিশন দেওয়া হবে না। যেখানে দেখবেন দখলদারি মাতব করি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কদিন আগে গেল 25শে বৈশাখ, সরকারি হোর্ডিং, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন নেই, সেখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, পাশে একটা বড় মমতা ব্যানার্জির মুখ। নজরুল ইসলামের জন্মদিনে নজরুল ইসলাম, তার পাশে মমতা ব্যানার্জি। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মাঝখানে একটা মমতা ব্যানার্জি। এমনকি ডেঙ্গু ম্যালেরিয়া বাড়বে দেখবেন এই বেহালা থেকে এখানে কলকাতা কর্পোরেশন থেকে হোর্ডিং লাগানো হবে ডেঙ্গু ম্যালেরিয়ার সময়, যে জল জমতে দেবেন না, মশার জন্মাতে দেবেন না, ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে হোর্ডিং করবে, দেখবেন সে হোর্ডিংয়ে মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই। আমরা বলছি যদি আমরা জিতেছি, যে সায়রা হালিম জিতেছেন, প্রশ্ন খালি এইটা নয় যে রাজ্যকে তৃণমূলের হাত থেকে, কেন্দ্রের সরকারকে বিজেপির হাত থেকে মুক্ত করা। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি সমস্ত সামাজিক পরিসর, পাড়ার ক্লাব থেকে খেলার মাঠ, পুজো কমিটি, মন্দির, মসজিদ, সমস্ত সামাজিক পরিসরের উপর এখন যে তৃণমূলের দখল কায়েম হয়ে আছে, সমস্ত সামাজিক পরিসরকে যাবতীয় রাজনৈতিক দখলদারি থেকে আমরা মুক্ত করব। কোন খেলার মাঠে, কোন পুজো কমিটিকে, কোন মন্দিরকে, কোন মসজিদকে, খালি তৃণমূল বলে নয়, সিপিএম এর কৌস্তব চ্যাটার্জি নিয়ার ভক্তরাও যাবে না ওখানে মাতব্বরি ফলাতে, কংগ্রেসও যাবে না, বিজেপিও যাবে না।
কোনো সামাজিক পরিসরের উপর কোনো রাজনৈতিক দলের দাদাগিরি চলবে না। সামাজিক পরিসর সমাজের সব মানুষের জন্য হবে, সেই পরিবেশকে আমরা ফিরিয়ে আনবো। আপনাদের সবার কাছে আবেদন করছি এই কাজগুলোকে করার জন্য। আপনারা সায়রা হালিমকে জেতান। দক্ষিণ কলকাতায় আমরা বহু দশক কাজ করার সুযোগ পাইনি, আপনারা সবাই মিলে একটাবার আমাদেরকে সুযোগ দিন। আপনাদের প্রত্যাশা আমরা, আপনাদের ভরসার আমরা মর্যাদা দেওয়ার প্রাণপণে চেষ্টা করব। যদি আমরা কাজ করতে না পেরেছি আপনারা পরের বার আমাদেরকে আবার হারিয়ে দেবেন, কিন্তু একটাবারের জন্য এত বছর পরে আপনাদের কাছে আবেদন করছি, সবার কাছে আবেদন করছি, যারা অতীতে কোনোদিন আমাদেরকে ভোট দেননি তাদের কাছেও আবেদন করছি, জীবনের একটা ভোট আপনারা কাছতে হাতুড়িতে এইবার দিন। আপনাদের সবার ভোটে খালি উন্নত বেহালা, উন্নত দক্ষিণ কলকাতা নয়, উন্নত বাংলা গড়ার জন্য, উন্নত দেশ গড়ার জন্য আমরা সৎভাবে চেষ্টা করব। আপনাদের আশীর্বাদ, আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে আমরা কাজ করার চেষ্টা করব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই।